স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। 43তম বিসিএস এ বাদ পড়া 227 জন এর মধ্যে বেশিরভাগ সদস্যের দ্রুততম সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের নিজ দপ্তরে তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত শেষ হয়েছে, তবে যাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে তারা ছাড়া বেশিরভাগ সদস্যই যোগদান করতে পারবেন। এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাছারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। গেল রাতে পুড়ে যাওয়া আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিচার কাজ সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া। ওই মামলার শুনানি পরবর্তী তারিখ দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত, যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানির কথা ছিল আজ, গেল রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পড়ে গেছে আদালতের এজলাস কক্ষ। এদিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আদালত সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য ও পুলিশ আলিয়া মাদ্রাসার প্রবেশ মুখে অবস্থান নিয়েছে। আদালতের অবস্থা পরিদর্শন করেন বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনা 2010 সালের 27 জুলাই বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে প্রায় 15 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লিটন, আদালত পরিদর্শন করে বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক তো বললেনই যে এখানে বিচার কাজ সম্ভব নয়, পরবর্তী সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা সবশেষ? রঞ্জন, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, বিডিআর ট্র্যাজেডির যে বিস্ফোরক মামলাটি, সেই মামলাটির বিচার কাজ রাজধানীর বকশীবাজারের যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আসলে রাষ্ট্রপক্ষ সকালবেলা আমাদেরকে যেটি বলছিলেন সেই অনুযায়ী তারা প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। তবে মধ্যরাতে এই যে মাদ্রাসার যে কক্ষটি, সেখানে আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটে এবং এখানে দুর্বৃত্তরা, আমরা যতদূর জানতে পেরেছি, আগুন দিয়েছে। সেই আগুনে আসলে পুরো মাদ্রাসার যে কক্ষটি রয়েছে, এজলাস কক্ষটি, সেটি কিন্তু পুড়ে ভস্মীভূত হয়েছে এবং সেখানে কিন্তু একে একে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এসেছিলেন এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষের যিনি এই বিশেষ ট্রাইব্যুনাল 2 এর প্রধান প্রসিকিউটর রয়েছেন বোরহানুদ্দিন, তিনি এসেছিলেন এবং সর্বোপরি এই বিশেষ 2 ট্রাইব্যুনালের যিনি বিচারক তিনি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন। দফায় দফায় পরিদর্শন শেষে অল্প কিছুক্ষণ আগেই আমাদেরকে যেটি ব্রিফ করে হচ্ছে গিয়ে রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এই ট্রাইব্যুনালের, তিনি আমাদের বোরহানুদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এমন ভাবেই এজলাস কক্ষটি পুড়ে গেছে যেখানে বিচার কাজ আসলে শুরু করার কোনো সম্ভাবনা নেই, যে কারণে আজকের যে ধার্য তারিখটি সেটি কিন্তু হচ্ছে গিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কবে আবার নতুন করে এই যে মামলার বিচার কাজ সেটি শুরু হবে সেটি কিন্তু তিনি বলতে পারেন। তবে তিনি বলছেন শীঘ্রই এই বিচার কাজের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু হচ্ছে গিয়ে নতুন করে যে তারিখ দেওয়া হয়েছে সেটি জানানো হবে এবং খুব অল্প সময় নেওয়া হবে নতুন তারিখের জন্য। আরো একটি বিষয় যেটি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যে আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে এখানে বিচার না হলে তাহলে বিচার প্রক্রিয়াটি আসলে কোথায় হবে, কোন স্থানটি আপনারা নির্বাচন করেছেন। সেক্ষেত্রে তিনি 3টি হচ্ছে গিয়ে স্থানের কথা আমাদেরকে বলেছেন। প্রথমে যেটি বলছেন যে পুরনো যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেটি একটি প্রস্তাবনায় দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে মহিলা হচ্ছে গিয়ে কারাগার রয়েছে সেটিকেও তারা বিবেচনায় রেখেছেন। এছাড়া পাশাপাশি ঢাকার যে
কেরানীগঞ্জে যে ঢাকার কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানের নামও তারা প্রস্তাব করেছেন। এই 3টি ভেন্যুর যে কোনো একটি ভেন্যুতে তারা হয়তো পরবর্তীতে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আলাপ এবং সলা পরামর্শ করে এই স্থান নির্ধারণ করবেন এবং পাশাপাশি বিকেল বেলা এই মামলার পরবর্তী ধার্য তারিখ কবে হবে সেটিও তারা জানাবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রঞ্জন। লিটন, আপনাকে ধন্যবাদ। বিডিআর হত্যা মামলার বিচার নিয়ে চলছে প্রহসন, এমন অভিযোগ কারাবন্দীদের স্বজন, পরিবার ও চাকরিচ্যুতদের। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন তারা। আরো বলেন, কেরানীগঞ্জ কোর্টে বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসায় বসবে, কিন্তু এখন পর্যন্ত অস্থায়ী কোর্ট কোথায় বসবে সে বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি তাদের। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। আমাদেরকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল খাটানো হয়েছে। আমাদের নিজের পরিচয় আমরা দেশের মানুষের কাছে দিতে পারি না। আমরা সবাই নির্দোষ বিডিআর সদস্য, তাই আমাদের চাকরি পুনর্বহালের জন্য সরকার কাছে দাবি পালন না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। গতকাল থেকে সারাদিন ছিলাম, আজকেও আছি। ইনশাল্লাহ ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। শহীদ মিনারে এই মুহূর্তে আছেন সহকর্মী রাকিব হোসেন। যারা স্বজন, চাকরিচ্যুত তারা যেই অবস্থান কর্মসূচি করছেন, বিক্ষোভ করছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা একটি পদযাত্রাও করছেন, সেই বিষয়ে খোঁজ খবর নেব। সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা দেখছিলাম একটু আগে তাদের কথা শুনছিলাম, কিন্তু এখন কি বলছেন তারা? দায়িত্বশীল এই মুহূর্তে কেউ এখন পর্যন্ত এসে কথা বলেছেন কিনা? আচ্ছা, বিডিআর হত্যা মামলায় জেলবন্দীদের মুক্তির দাবিতে মূলত হচ্ছে এই পদযাত্রাটি শাহবাগ এর উদ্দেশ্যে আসলে শুরু করেছে তাদের স্বজন এবং পরিবারের সদস্যরা। এখানে বিডিআর হত্যার ঘটনায় চাকরিচ্যুত সদস্যরাও কিন্তু আছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে পদযাত্রাটি শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে। এই পদযাত্রা থেকে স্বজন এবং পরিবারের সদস্যরা সবাই তিনটি দাবি করেছেন এবং জেলবন্দী যারা রয়েছেন তাদের আসলে মুক্তির পাশাপাশি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সরকার যেন সেটা করে, সেই বিষয়ে আসলে পদক্ষেপ নিতে তারা এই পদযাত্রা থেকে আসলে দাবি জানিয়েছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এই যারা হচ্ছে কারাবন্দী যারা আছেন তাদের আসলে মুক্তির দাবিতে লাগাতার কয়েকদিন ধরে হচ্ছে তারা আন্দোলন করে আসছেন এবং গত রাত থেকে কিন্তু তারা হচ্ছে টানা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা এখন পর্যন্ত তারা যেটা জানিয়েছেন যে আসলে বিচার ব্যবস্থার নামে প্রহসন চলছে, এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা এবং তারা বলছেন যে হচ্ছে যে এভাবে চলতে দেওয়া যায় না। এখনই বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কিন্তু তারা জানিয়েছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে যে অবস্থান কর্মসূচি কিন্তু ব্যানারে এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। এখন পর্যন্ত ওই যে শহীদ মিনার এলাকা থেকে কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। 2008 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মী ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেয় দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগ প্রসঙ্গে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারে জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 কর্মীদের গুমও করা হয়েছে। এ ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের কাছে কোনো আলাদিনের চেরাগ নেই যে মানুষের কষ্ট রাতারাতি দূর হবে। ভারত, পাকিস্তান এবং মিয়ানমার থেকে কয়েকশো মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুতে কোনো ঘাটতি নেই। ফলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। এরই মধ্যে বাংলাদেশে সেবা উৎপাদন খাতে তুরস্কের $300 মিলিয়ন বিনিয়োগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য, শিল্প, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও দেশটি আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কোনো আলাদিনের চেরাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। আমাদের চালের কোনো ঘাটতি নেই,
আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করি। ঢাকা রিচে মহাসড়কের সাভারের সড়ক দুর্ঘটনায় 3টি যানবাহনে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের 4 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত চালকের খোঁজ মেলেনি। রাত প্রায় 2টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্স ও বাসে। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে এই আগুন। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত। 24 ঘন্টা পার হওয়ার পরে নিয়ন্ত্রণে আনা যায়নি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। এখন পর্যন্ত প্রাণহানি অন্তত 5 জনের। বিবিসি বলছে, মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী প্যালিসেডস অঞ্চলের বন থেকে আগুনের সূত্রপাত। এরপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক হাজার একর এলাকায়। এরই মধ্যে ওই অঞ্চল থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যালিসেডস সহ ইটন, হার্স্ট এবং উডলি শহর। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশের আকাশ। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1000-এরও বেশি বসতবাড়ি সহ স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুল। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।